আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করছি, তাই পুনরায় সবে একবার বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন আলোচনা শুরু করা যাক। রাবণের লজ্জা ও কুরুক্ষেত্রের যুদ্ধে নিঃশেষ হয়ে গিয়েছিল রামায়ণ ও মহাভারতের ব্যাপক চরিত্রেরা। রামায়ণে আমরা রাম রাবণের যুদ্ধের কারণে উৎসাহিত হই না, পড়তে উৎসাহিত হই পিতা পুত্রের, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে যে ধর্মের বন্ধন, যে প্রীতি ভক্তি সম্বন্ধ দেখে পিতার প্রতি পুত্রের বশ্যতা, ভ্রাতার জন্য ভ্রাতার আত্মত্যাগ, পতির প্রতি পত্নীর নিষ্ঠা, প্রজার প্রতি রাজার কর্তব্য কতদূর হতে পারে তা আমরা রামায়ণে পাই এবং পরের মুগ্ধ হই। এ হলো ভারতবর্ষের পরিচয়। স্বামী বিবেকানন্দ আমেরিকায় বক্তব্যতায় বলেছিলেন, সীতার মতো চরিত্র পৃথিবীর আর কোনো মহাকাব্যে রচিত হয়নি, আর হবেও না। এ ছিল ভারতীয় নারী। রামায়ণ মহাভারত ভারতবর্ষের গৃহাশ্রমের কাব্য। গৃহাশ্রম ধর্মকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, গৌরব দান করা হয়েছে। শ্রী শ্রী ঠাকুরও তাই গৃহাশ্রমবাসীদের জন্যই বাণী দিলেন, নিজে আচরণ করে। রামায়ণ মহাভারত যদি কেবল কল্পকাহিনী হতো, সত্য যদি প্রতিষ্ঠিত না থাকতো, তাহলে ধর্মগ্রন্থ হিসাবে আমাদের হৃদয়ে স্থান পেত না। গীতা তাহলে আমাদের প্রাত্যহিক আবৃত্তির ধর্মগ্রন্থ হতো না। গীতা আমাদের জীবনে চলার সাথী হয়েছে শতাব্দী ধরে। শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থগুলিও তেমনি আগামী যুগে নিত্যপাঠ্য হবে, যেমন দেওঘরে প্রত্যহ পাঠ হয়ে চলেছে। এ যুগান্তকারী পুণ্যাবতার যে গৃহে এসেছিলেন, সেই গৃহে ধন্য। সেই গৃহে যেসব সদস্য জন্মগ্রহণ করেন, তারা আমাদের প্রণম্য, কেননা তারই গুণ বহনকারী রক্তধারা তাদের মধ্যে বর্তমান। তাদের জীবন আমাদের জীবনেই মতো মনে হতে পারে, সুখে দুঃখে, সংঘাতে ও ঘটনায় ভরা, কেননা তারা আমাদের মতো গৃহবাসী, কিন্তু যে আদর্শকে তারা লালন করবেন নিজ জীবনে, আর্য ভারতবর্ষের বংশানুক্রমিক যে ধারা, তার থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা তাদের নেই, তাই প্রণম্য। দেওঘরে প্রথম দর্শনেই যে আমার বোধ হয়েছিল তা কিন্তু নয়। সেই কাহিনী বলতেই নিজ জীবনের ঘটনা দিয়েই এ আলেখ্য রচনা করছি, নচেৎ এ তুচ্ছ মানুষটার জীবন কাব্য ব্যক্তিকাব্য হয়ে থাকবে। আমার মনে পড়ল, যদিও মাকে টাকা পাঠিয়ে দিই, কিন্তু মায়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি। তাছাড়াও কতদিন গ্রামে যাই না, এ তো কয়েক ঘন্টার পথ, তবু যাইনি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানুষের বাড়ি ভিটে আমার মনে হয় পুত মন্দির, তার পূর্বপুরুষের রেশ থাকে। আমার বাড়িতে বলতে একটা আভিজাত্য আছে। কয়েক দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেলাম একাই, স্ত্রীকে নিয়ে গেলাম না। ওই গ্রামে যাওয়ার জন্যই কিয়ে না আকুলি বিকুলি করতাম। কলেজে যাওয়ার আগে পর্যন্ত গ্রাম ছেড়ে কোথাও থাকিনি। গ্রামের মাঠঘাট, বাঁধঝোপ, পুকুরঘাট, নদী বাঁধা সরঝোপ, গ্রামের পাখি, চিল, কাক, শকুন, শালিক, মাছরাঙা, গ্রামের মেয়েদের কলসি কাঁধে এক হাত দুলিয়ে জল আনা, গ্রামের উৎসব সাজন, টুসু, ভাদু, মনসা পুজো, এসব যে কতকাল দেখি না, ভেতরটা খা খা করে। গ্রামের বন্ধুরা সুখময়, মঙ্গল তারিণী, দুঃখভঞ্জন, কতজনকে যে মনে পড়ে, মনে হয় সে যেন রূপকথার জগৎ। রূপকথার জগৎ তো ছেলেবেলা যেখানে কাটানে যায়, সেই অপূর্ব কোমল শৈশব, মখমলের মতো সে সবই রূপকথার জগৎ। ফেরিওয়ালা মালো মেয়েরা মাথায় ঝুড়ি করে নানান পসরা নিয়ে গ্রামে গ্রামে ফেরি করত, আর আমাদের পাশের বাড়ি আমার সৎ ঠাকুরমার বাড়িতে শীতের সন্ধ্যায় এসে উঠোনে উনুনে ভাত চাপাতো। আধো অন্ধকার খোলা আকাশের নিচে হিম পড়ত। সৎ ঠাকুরমার সঙ্গে আমাদের সম্ভব ছিল না। বাবার ১ বছর বয়সে আমার নিজের ঠাকুরমা মারা যান। বাবা যদিও সব খরচপত্র ধান চাল এ সৎ ঠাকুরমাকে দিতেন, তবুও সম্ভব ছিল না। তাই ছেলেবেলায় আমাদের এই বাড়িতেই, যেখানে বুড়ি একাই বাস করতেন, আমাদের যাওয়া আসা চলত না, সে অন্য কাহিনী। কিন্তু ওই মালো মেয়েরা এলে মায়ের অনুমতি নিয়ে দিদি
আর আমি ওই ঠাকুরমার বাড়ি চলে যেতাম রূপকথার গল্প শুনতে। কি ভালো না গল্প বলতে বলতে তারা কাঁথা বা চট গায়ে গিয়ে শুইতো ওরা, আর আমরা দুই ভাই বোনে ঠাকুরমার ঠেকির উপর চাদর মুড়ি দিয়ে গল্প শুনতাম। গ্রামের কথা কি ভোলে কেউ? না, কেউ ভোলে না। দাদা আমাকে কতবার জিজ্ঞেস করেন গ্রামের বাড়ি যাই কিনা, কত কথা যে বলেন দাদা আমাদের গ্রাম নিয়ে, যেন সব তার জানা। ওই বাড়িতে আমরা জন্মেছি, আমারও বিয়ে হয়েছে, কিছুদিন হলেও আমার স্ত্রী লক্ষ্মী ওখানে মা বাবা দাদা বৌদির সংসারে থেকেছে। আজ থেকে 15 বছর আগে যদি এ আখ্যায়িকা লিখতাম তাহলে অন্য ভাষা পেত। আজ আমি একা শূন্য হৃদয়ে স্মরণ করি জীবনানন্দ দাশের কবিতা গ্রামকে নিয়ে, রূপসী বাংলার থেকে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় সবে একবার বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক দেখুন আমার চ্যানেলটি প্লিজ।